প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। আজকে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এই দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি ক্লাস নিচ্ছি মোহাম্মদ সরফরাজ আলম, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আমরা দ্বিতীয় অধ্যায়ের এর আগের দিনে আমাদের মুক্তিযুদ্ধ অংশ আলোচনা করেছি। আজকে আমরা এই মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর শাসনামল ও পরবর্তী ঘটনাবলী সম্পর্কে জানব। এখানে ছবিগুলোতে দেখো যে বঙ্গবন্ধু যখন স্বদেশ প্রত্যাবর্তন করলেন 1972 সালে 10ই জানুয়ারি, তো তৎপরবর্তী যত তার আমৃত্যু যত ঘটনা ঘটেছে সবগুলো হয়তো আমরা খুঁটিনাটি বলতে পারবো না, কিন্তু সাধারণ কিছু বিষয় আমরা এখানে আলোচনা করব যেগুলো আমাদের না জানলেই নয় এরকম। তো আমরা শুরু করব। তার আগে এখানে ছবিগুলো দেখো, যে ছবিগুলোতে বঙ্গবন্ধুকে দেখা যাচ্ছে কিছু শিশু কিশোরের সাথে, কিছু একটা ছবিতে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং অন্যান্য বিদেশি অতিথিদের সাথে দেখা যাচ্ছে, যেটা আমরা তার পররাষ্ট্র নীতিতে গিয়ে আলোচনা করব। এবং বঙ্গবন্ধুকে দেখা যাচ্ছে যে জনগণের সাথে খুব উৎফুল্ল চিত্তে তিনি আছেন। তো আমরা শুরু করি। যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠন প্রক্রিয়াটা আমরা এখানে দেখতেছি যে নতুন সংবিধান প্রণয়ন ও কার্যকর করা। একটি আমরা সংবিধান রচনার ইতিহাসে যদি দেখি যে ভারতের সংবিধান রচনা করতে 3 বছর লেগেছে, আবার পাকিস্তানের সংবিধান রচনা করতে 9 বছর লেগেছে, কিন্তু আমাদের সংবিধান মাত্র 10 মাসের মধ্যে একটি দুষ্পরিবর্তনীয় একটি লিখিত এবং মননশীল সুন্দর একটি সংবিধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বাধীন বাংলাদেশকে আমাদেরকে উপহার দিয়েছিলেন। তোমরা জানো যে একটি দেশ পরিচালিত হয় সংবিধান অনুযায়ী। সেই সংবিধান যদি না থাকে তাহলে একটি দেশ স্বেচ্ছাচারী হতে পারে, একটি দেশে যে কেউ ক্ষমতা নিতে পারে, যে কেউ জোর জবরদস্তি করে আমাদের উপর নিপীড়ন চালাতে পারে। তো একটা সংবিধান হলো একটি দেশের দেশ পরিচালনার দলিল। বঙ্গবন্ধু সেই সংবিধান আমাদেরকে উপহার দিয়েছিলেন। এরপর গণপরিষদের কথা আমরা জানি যে 1970 সালে নির্বাচনের আলোকে তিনি গণপরিষদ গঠন করেছিলেন এবং তখনকার যারা 70 সালে নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিলেন তিনি তাদেরকে নিয়ে গণপরিষদ গঠন করেছিলেন। পরিত্যক্ত কারখানা জাতীয়করণ। পাকিস্তানিরা এই দেশ থেকে বিদায় হওয়ার পরে যতগুলো পরিত্যক্ত কারখানা ছিল, পরিত্যক্ত মানে ফেলে যাওয়া কারখানাগুলো, এই কারখানাগুলোকে তিনি সরকারি কারখানা হিসেবে ঘোষণা দেন এবং তার আলোকে আমাদের এই প্রক্রিয়াগুলো চলে। তো এরপরে আমরা দেখব যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ গঠন প্রক্রিয়ার মধ্যে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন, অর্থাৎ যত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়গুলোকে তিনি জাতীয়করণ করেন, অর্থাৎ সরকারিকরণ করেন, যে এই বিদ্যালয়ে যারা পড়াশোনা করবে তাদের কোনো বেতন দিতে হবে না, তারা বিনা বেতনে পড়াশোনা করবে। এরপরে নতুন শিক্ষানীতি প্রণয়ন কমিটি। স্বাধীন বাংলাদেশের প্রথম শিক্ষা কমিটি গঠন করা হয়, ডক্টর কুদরতে খোদাকে সভাপতি করে এবং সেই কমিটির নামকরণও করা হয় ডক্টর কুদরতে খোদা শিক্ষা কমিটি। এরপরে তিনি রিলিফ প্রদান এবং রেশনিং এর ব্যবস্থা করেন। তোমরা যারা পুলিশ পরিবারের সদস্য বা কোনো সামরিক বা আধা সামরিক বাহিনীর সদস্য, এরকম পরিবারের সন্তান, তোমরা ভালো করে জানো যে রেশনিংটা কি। যে বাজারে চালের আর ডালের দাম 100 টাকা, তো রেশনিং এ দেখা যাচ্ছে যে সেই ডালের দাম 10 টাকায় কেজিতে বিক্রি করা হচ্ছে শুধু নির্দিষ্ট কিছু মানুষের জন্য। তো বঙ্গবন্ধু সেই রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন। এরপর যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠন প্রক্রিয়া।
এরপরে হলো নির্বাচন। 1971 সালে যে দেশ স্বাধীনের পরে প্রথম সাধারণ নির্বাচন হয় 1973 সালের 7ই মার্চ। এই দিনে সাধারণ নির্বাচন হয়, যে নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আবার ক্ষমতায় যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নতুন অর্থনৈতিক পাঠশালা পরিকল্পনা, এই নতুন অর্থনৈতিক পাঠশালা পরিকল্পনার মধ্যে আমরা দেখব যে বঙ্গবন্ধু পাঠশালা মানে 5 বছর কেন্দ্রিক কিছু অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন। এরপরে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা দূর করে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে সবাইকে দাঁড় করিয়ে একটি সুন্দর এবং শক্তিশালী রাষ্ট্র উপহার দেওয়ার জন্য যে কর্মসূচি গ্রহণ করেন সেটাকে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি বলা হয়। এরপর বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি কেমন? বঙ্গবন্ধু সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এরকম একটা পররাষ্ট্রনীতি তিনি গ্রহণ করেছিলেন। এবং তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তিনি সত্যিকার অর্থেই সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার ক্ষেত্রে সচেষ্ট ছিলেন সব সময়। ভারতীয় মিত্র বাহিনীর ফেরত যাওয়া, এটা একটা তোমাদের ছোট মানুষ বুঝতে খুব অসুবিধা হওয়ার কথা, যে ভারতীয়রা আসছিল চলে যাবে, এটাই তো স্বাভাবিক, আবার তাদের ফিরে যাওয়াটা কৃতিত্বের কি হলো? আসলে কৃতিত্বটা এই জন্য যে কোনো দেশে যদি মিত্র বাহিনী বিজয় এনে দেয়, তখন তাদের ওই সৈন্যবাহিনীকে আর সেই দেশ ফেরত নেয় না, তাদের যাবতীয় খরচ বরচ, তাদের ভরণ পোষণ সবকিছু দিয়ে তাদেরকে পুষতে হয় এই যে দেশ স্বাধীন হলো সেই দেশকে। তো এত বিশাল একটা বোঝা আমাদের পক্ষে বহন করা খুব কঠিন ছিল। বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বে এবং তার প্রবল ব্যক্তিত্বের কারণে ভারতীয় প্রধানমন্ত্রী তখনকার সদস্যদেরকে ফেরত নিয়েছিলেন। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর আমলেই আমরা জাতিসংঘের সদস্যপদ লাভ করি, আমরা ওআইসি সদস্য পদ লাভ করি। বঙ্গবন্ধু নিজেই বলেছেন যে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, তো সেক্ষেত্রে এই মুসলিম বিশ্ব হিসেবে ওআইসি সদস্য পদও আমরা লাভ করি। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সদস্য বাংলাদেশের পক্ষে তিনি প্রথম বাংলায় ভাষণ প্রদান করেছিলেন। এটা আমাদের জন্য নিঃসন্দেহে একটি কৃতিত্ব। তো বঙ্গবন্ধুর এই যে সার্বিক যে তার অবদান আমরা কোনোভাবেই কোনো কিছু লিখে বা অল্প কিছু লেখার মাধ্যমে তার অবদানগুলো আমরা এভাবে শেষ করতে পারবো না। তো তোমাদের বই বিস্তারিত আরো একটু করে তথ্য দেয়া আছে, এই তথ্যগুলো তোমাদেরকে খুব ভালো করে আয়ত্ত করতে হবে। এরপর আমরা দেখব যে বঙ্গবন্ধুর যে সংবিধান কমিটি করেছিলেন, গঠনের কমিটি, এই যে ছবিতে যাকে দেখতে পাচ্ছ, তো তোমরা যারা টেলিভিশন দেখো তারা এখন দেখো যে গণফোরাম নামে একটি রাজনৈতিক দলের তিনি নেতা, যদিও তিনি প্রথমত আওয়ামী লীগেরই নেতা এবং 1992 সালে তিনি আওয়ামী লীগ থেকে এসে একটি প্ল্যাটফর্ম তৈরি করেন গণফোরাম নামে। তিনি সেটারই কর্ণধার এবং দেশের একজন প্রখ্যাত আইনজীবী। বঙ্গবন্ধু এরকম একজন প্রখ্যাত আইনজীবীকেই সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি করেছিলেন। সংবিধানের যে 72 সালের সংবিধানের পটভূমিটা কি, যে 1972 সালে এই যে আমি তারিখগুলো লিখেছি, তো এই তারিখগুলোর ক্ষেত্রে যেমন বঙ্গবন্ধু এই তারিখগুলোতে কি কি করেছিলেন: 11ই মার্চ অস্থায়ী সংবিধান আদেশ জারি করা, 10ই এপ্রিল কমিটি গঠন করা, 12ই অক্টোবর একটা খসড়া সংবিধান সংসদে উত্থাপন করা, 4ঠা নভেম্বর সংবিধান পাশ করা এবং 16ই ডিসেম্বর থেকে এটা কার্যকর করা। তো এই তথ্যগুলো তোমাদেরকে আমি তারিখগুলো রেখেছি এবং দ্রুত বলেছি যাতে তোমরা বই দেখে মিলাইতে পারো, এবং বই দেখে তোমাদেরকে মিলাইতে হবে এই তথ্যগুলো, তাহলে তোমাদের জন্য এটা ফলপ্রসূ হবে। এরপরে আমরা দেখি যে সংবিধানের বৈশিষ্ট্যগুলো কি। বাংলাদেশের যে 72 সালের সংবিধান, এটি লিখিত এবং দুষ্পরিবর্তনীয় এজন্যই যে যখন তখন চালিয়ে সংবিধান পরিবর্তন করা যাবে না। মহান জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দের 2/3 সদস্য
যদি একমত হন তবেই সংবিধান পরিবর্তন করা যায়। সংবিধানে যে কোনো সরকার গঠন করলেই যদি তারা 151টি আসন পেয়ে সরকার গঠন করে, তাহলে তারা সংবিধান পরিবর্তন করতে পারবে না। সংবিধানের মূলনীতি 4টি: জাতীয়তাবাদ, গণতন্ত্র ও সমাজতন্ত্র। এগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। ধর্মনিরপেক্ষতাবাদ, মৌলিক অধিকার সম্পর্কে আমাদের সংবিধানে খুব স্পষ্ট করে বলা আছে। চলাফেরার অধিকার, স্বাধীনতা রয়েছে, বাকচিন্তা বিবেকের স্বাধীনতা দেওয়া হয়েছে, ধর্ম চর্চার স্বাধীনতা দেওয়া হয়েছে, যে যেরকম করে যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে সে স্বাধীনতা দেওয়া হয়েছে। মৌলিক প্রয়োজন মেটানোর দায়িত্ব রাষ্ট্রের উপর আরোপিত হয়। শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলো দায়িত্ব রাষ্ট্রের উপর আরোপিত করা হয়েছে। আমাদের বাঙালি জাতি আমরা খুব অকৃতজ্ঞ। আমরা আমাদের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে আমাদের বাঙালিরাই। তো এই বাঙালিরা কোন বাঙালিরা? যারা পাকিস্তানি ভাবধারা ছিল, যারা এই বাংলাদেশ চায়নি, বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারাই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেন। কেবলমাত্র তার 2 কন্যা শেখ রেহানা এবং শেখ হাসিনা এই 2 জন জীবিত ছিলেন। এরপর আমরা 4 জনের ছবি দেখছি, যে 4 জন মহান নেতা যারা বঙ্গবন্ধুর সহচর ছিলেন, বঙ্গবন্ধুর বিশ্বস্ত বন্ধু ছিলেন। সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং এএসএম কামারুজ্জামান। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা স্বাধীনতা পেয়েছিলাম, তাদেরকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সকলকে। ভালো থাকো সবাই। আমরা পরবর্তী ক্লাসে